একটু মনে রাখবে HCG, HCS, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, হিউম্যান কোরিওনিক সোমাটোট্রপিন, এই হরমোনগুলো অমরা থেকে বেরোয় এবং এগুলো কিন্তু এই ভ্রূণের বৃদ্ধিতে বা বিভিন্ন কাজে অংশ নেয়। দেখবে একটা কথা মনে রাখবে, HCS এই যে হরমোনগুলো বলছি এগুলো কিন্তু এই সময় মূত্রের পরিমাণ বাড়ায় এবং এই সময় প্রেগন্যান্সি টেস্ট করতে গেলে মূত্রে কিন্তু প্রেগন্যান্ট মাদারে এই হরমোনটা পাওয়া যায় প্রেগ কালার টেস্টে, তখন আমরা এই হরমোনের উপস্থিতির সাহায্যে আমরা এই টেস্টগুলো করতে পারি। ভালো কথা, এতক্ষণ যা বললে মোটামুটি আমি রোপণ কথাটা বললাম আর অমরা কি অমরার কাজ মোটামুটি বললাম। আমাদের যে অমরা, সেই অমরাকে আমরা দুটো বৈশিষ্ট্য যদি বলে কি, একটাকে আমরা বলতে পারি আমাদের অমরাকে ডেসিডুয়াস অমরা বলি। এই কথাটা মানে কি বলি, দেখো আমাদের অমরাকে যখন এই আমাদের শিশু এই ভ্রূণটা বড় হয়ে যখন শিশু তৈরি করে, শিশু দেহ এটা যখন বাইরে বেরিয়ে আসে, অমরা তখন এই এন্ডোমেট্রিয়ামকে ছিঁড়ে বেরিয়ে আসে এবং এতে এন্ডোমেট্রিয়াম থেকে প্রচুর রক্তক্ষরণ ঘটে এবং প্রায় তখন 1/2 লিটার মতো রক্ত ব্লিডিং ঘটতে পারে। তাহলে এই মানে অমরাকে, যেটা অর্থাৎ এন্ডোমেট্রিয়ামকে ছিঁড়ে বেরিয়ে আসে দেহের বাইরে, সেটাকে আমরা বলো ডেসিডুয়াস অমরা বলতে পারি। আর আমাদের অমরাকে আমরা ডিসকয়েডাল অমরা কেন বলি? প্রথমে দেখো অমরা যেটা তৈরি হয়েছিল, অমরা কোরিয়ন অঞ্চল মানে প্রথমে ভিলাইগুলো কোরিয়ন অঞ্চলের মধ্যে প্রথমে ছড়ানো থাকে, তারপরে কোরিয়ন অঞ্চল থেকে ওরা একটা মানে ওই একটা ভ্রূণের সব থেকে মানে বহির দেশে বা যেটাকে আমরা বলতে পারি অঙ্ক দেশে ওরা পরবর্তীকালে শুধুমাত্র ওই কোরিয়ন ভিলাইগুলো থাকে, তারপরে বাকি অংশে আর ভিলাই থাকে না। এবং এই অমরাটাকে তখন দেখতে অনেকটা চ্যাপ্টা ডিশের মতো বলে, এটাকে আমরা তখন ডিসকয়েডাল অমরা বলি। তাহলে মানুষের অমরা দুটো যদি বৈশিষ্ট্য বলতে পারি, একটাকে আমরা বলতে ডেসিডুয়াস অমরা মানুষ বলা যেতে পারে এবং ডিসকয়েডাল অমরা বলতে পারি। আচ্ছা, এরপরটা কি? এরপরটা দেখো আমরা বলতে পারি যে আমাদের যে টোটাল একটা শিশু জন্মাতে যে সময়টা লাগে, মনে করো আমরা যেটা বললাম 9 মাস 10 দিন, এই সময়টাকে আমরা গ্যাস্টেশন পিরিয়ড বলি। মনে থাকবে কি বললাম? এই গ্যাস্টেশন পিরিয়ডের মধ্যে প্রথম 8 মাস পর্যন্ত এটাকে আমরা বলো এমব্রায়ো বলতে পারি, অর্থাৎ এই ভ্রূণকে তখন আমরা বলতে পারি এমব্রায়ো। এবং 9 মাস থেকে তারপরে যে সময়টা পর্যন্ত আমরা শিশু জন্ম হচ্ছে, এই সময় আগে পর্যন্ত আমরা তাকে ফিটাস বলি। তাহলে একটা কি বললাম, নিষেকের পর থেকে এমব্রায়ো পর্যন্ত মানে 8 মাস পর্যন্ত একটা অংশকে ভ্রূণকে আমরা বলতে পারি এমব্রায়ো। এবং তারপরে 9 মাসের পর থেকে এটা জন্মের আগের মুহূর্ত পর্যন্ত তাকে আমরা ফিটাস বলি। তাহলে এমব্রায়ো আর ফিটাস কথাটা মানে নিশ্চয়ই বুঝতে পারলে। আচ্ছা, এরপরে দেখো এটা প্রসব, প্রসবকে আমরা চাইল্ড বার্থ বলতে পারি। এবারে দেখো প্রসব বলতে গেলে মানে কি দেহের বাইরে এই শিশুটার জন্ম হয় মানে বেরিয়ে আসা। এই বেরিয়ে আসার 3টে ফেজ হয়। প্রথম ফেজটাকে আমরা এক কথায় বলতে পারি যে ডাইলেশন দশা। ডাইলেশন দশা কি বলছি? দেখো প্রসবের প্রথম দশাটাকে বলে ডাইলেশন দশা। এটা মোটামুটি 6 থেকে 8 মানে 6 থেকে 12 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এখানে একটা বলেছিলাম যে নিচের অংশটাকে আমরা জলের সার্ভিক্স বলি। এই সার্ভিক্স সে পরেরটাকে জনিপথ বলি। এই জনিপথ দিয়ে প্রথমে কিছুটা লিকুইড অ্যামনিয়াম ফ্লুইড একটা থলির মধ্যে আমাদের শিশুটা বড় হয়, যে থলিটাকে অ্যামনিয়াম পর্দা বলি। তার ভেতরে যে লিকুইডটাকে অ্যামনিয়াম ফ্লুইড বলি। প্রথমে এখান থেকে অ্যামনিয়াম ফ্লুইড কিছুটা বেরোতে শুরু করে। ভালো কথা। আচ্ছা, এবং জরির এই অংশটা তখন একটু প্রসারিত হতে শুরু করে, এটাকে আমরা বলতে পারি প্রসারণ পর্যায় কিংবা ডাইলেশন পিরিয়ড। এরপরে তো প্রসবের 2 নম্বর পিরিয়ডটাকে আমরা বলতে পারি হলো নির্গমন দশা বা এক্সপালশন স্টেজ। এই নির্গমন দশা বা এক্সপালশন স্টেজ 10 মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত এটা স্থায়ী হতে পারে। এবং এই দশায় আমরা কি দেখতে পারি, যে যোনিছিদ্র দিয়ে শিশুটা বাইরের দিকে বেরিয়ে আসে, অর্থাৎ এটা যোনিপথে বাইরের দিকে বেরিয়ে এলো। ভালো কথা। এবং বেরিয়ে আসার পরে এটা 2 নম্বর গেল। 3 নম্বর আমরা কি বলতে পারি, প্লাসেন্টাল ফেজ। প্লাসেন্টাল ফেজ কি, যখন শিশু জন্মে বেরিয়ে আসে ঠিক তার পর মুহূর্তেই বলে যে প্লাসেন্টা বা অমরার কথা এতক্ষণ ধরে বলছিলাম, সেটাও কিন্তু আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে এলো। এবং এই বেরিয়ে আসাটাকেই আমরা বলতে পারি প্লাসেন্টাল ফেজ। এর সঙ্গে কিছু ব্লাডও বেরোয়। এবং 28 থেকে 25 দিন পর জরায়ু কিন্তু আবার পুনরায় নিজের জায়গায় ফিরে গিয়ে আবার নিজের জায়গা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, কারণ এই সময় জরায়ুটা এবং সার্ভিসগুলো প্রসারিত হয়েছিল। এবং এই সময় অক্সিটোসিন এবং রিল্যাক্সিন নামে হরমোন দুটোর একটা কিন্তু এই আগের জায়গায় ফিরে যেতে একটা বিরাট ভূমিকা নেয়। কি কি বললাম? অক্সিটোসিন আর রিল্যাক্সিন। তাহলে প্রসবের 3টে দশা কি বললাম বলো? প্রথম দশাটাকে ডাইলেশন দশা বলে, 2 নম্বর দশাটাকে আমরা বললাম এক্সপালশন দশা, আর 3 নম্বরটাকে বলে প্লাসেন্টাল দশা। ঠিক আছে, এই 3টে দশায় প্রসবকে ভাগ করা গেল। আর কি বলো, এরপরের অংশটাকে আমরা বলি দুগ্ধক্ষরণ বা এক কথায় ল্যাকটেশন। বলে দেখো দুগ্ধকরণ, এই ল্যাকটেশনটা কি? প্রথমে দেখো যে প্রসব বলছি মানে শিশু জন্মানোর পর থেকেই প্রথম দুগ্ধকরণ উৎপাদন শুরু করে। এবং এই দুগ্ধকরণের জন্য প্রোল্যাকটিন নামে একটা হরমোন দায়ী। এবং দুগ্ধ উৎপাদনের জন্য মনে রাখবে প্রোল্যাকটিন দায়ী,
হ্যাঁ, ল্যাক্টোজেনিক হরমোন বলে যার জন্য প্রোল্যাকটিনকে, এবং দুগ্ধ ক্ষরণের জন্য দরকার অক্সিটোসিন। তাহলে দুগ্ধ উৎপাদন করে প্রোল্যাকটিন, আর বা যেটাকে এলএইচ বলে, এলটিএইচ লিউটোট্রপিক হরমোন, আর দুগ্ধ ক্ষরণে সাহায্য করছে অক্সিটোসিন। ঠিক আছে, এই দুটো হরমোন কিন্তু দুগ্ধ ক্ষরণের সঙ্গে সম্পর্কিত, শর্ট কোশ্চেন আসে। আচ্ছা, এরপরে কি দুগ্ধকরণের ঠিক কিছুটা পূর্বে দেখবে হালকা হলুদ বর্ণের একটা চটচটে পদার্থ বেরোয় মাতৃস্তন থেকে, তাকে আমরা বলতে পারি কোলোস্ট্রাম। এই কোলোস্ট্রামে জিঙ্ক থাকে, এবং এই কোলোস্ট্রামে থাকে আইজিএ, বলো আইজিএ নামে একটা অ্যান্টিবডি, যেগুলো মায়ের দেহ থেকে শিশুর দেহে প্রবেশ করে এবং শিশুর মস্তিষ্কের গঠন তৈরি করতে, এই সময় শিশুর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে এই কোলোস্ট্রামের একটা বিরাট ভূমিকা আছে। তাহলে কোলোস্ট্রামের পরেই কিন্তু মাতৃত্ব ঘটিত হয়। ঠিক আছে, আচ্ছা, মোটামুটি এতক্ষণ পর্যন্ত আমি যা যা বললাম এই পুরো পার্টটাকে আমরা বলতে পারি যে তোমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টের আর একটা পার্টি বাকি রইলো, সেই পার্টটাকে আমরা বলতে পারি মেনস্ট্রুয়াল সাইকেল। সেটা আমরা পরের ক্লাসে আমি আলোচনা করব। ঠিক আছে, ওটা একটা বড় পার্ট আছে একটুখানি। তার মোটামুটি আজকে যা পার্ট করলাম আর পরের মেনস্ট্রুয়াল পার্ট যেটা আছে সেটা হয়ে গেলেই আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট কিন্তু প্রায় শেষই। সুতরাং বাড়িতে খুব ভালো করে এই কোশ্চেনগুলো যেগুলো একবার রিপিট করছি একটু দেখে নেবে। 1 নম্বর কোশ্চেন আমরা বলতে পারি যেটা ভালো করে পড়বে, ডিম্বাশয়ের গঠন পড়বে। ঠিক আছে, পরীক্ষার জন্য বলছি কোনগুলো বড় কোশ্চেন এখান থেকে পড়বে। 2 নম্বর পড়বে কি, ওজেনেসিস পদ্ধতি হয়েছে, কিভাবে ডিম্বাণু তৈরি হচ্ছে। 3 নম্বর কি পড়বে, একটা ডিম্বাণুর গঠন, পরিণত ডিম্বাণু গঠন পড়বে, ভালো কথা। 4 নম্বর কি পড়বে, এখনো পর্যন্ত যা যা পড়ালাম নিষেক পদ্ধতি পড়বে, ভালো কথা। এর মধ্যে অনেকগুলো শর্ট কোশ্চেনও আসতে পারে। আর কি, ভ্রূণের গঠন কিভাবে ঘটছে, এই মরুলা বাস্টুলা গাস্টুলা দিয়ে যেটা আমি বোঝালাম। আচ্ছা, আর কি, ল্যাকটেশন প্রসব কাকে বলে, তাই তো, গ্যাস্টেশন পিরিয়ড কি, কোলস্ট্রাম কি, মোটামুটি এগুলো একটু শর্ট কোশ্চেনের জন্য পড়বে। কোলস্ট্রামে কোন অ্যান্টিবডি থাকে, প্লাসেন্টা ভেদ করে প্লাসেন্টা কি, প্লাসেন্টার দুটো কাজ লেখো, এগুলো মোটামুটি কোশ্চেনের মধ্যে পড়ে। ঠিক আছে, ভালো করে এটা পড়ো, আর যে ভিডিওগুলো পাঠাচ্ছি সেগুলো মোটামুটি তোমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, হ্যাভ এ নাইস